আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে কিন্তু চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। যে কোনো সময় তৃতীয় বিশ্বযুদ্ধের ডাক আসতে পারে। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকতে সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। ইসরায়েলে হাইফা বন্দরে নিষেধাজ্ঞা আরোপ করলো ইয়েমেনের সশস্ত্র বাহিনী। গাজার যুদ্ধ না থামলে ইসরায়েলকে পরিত্যাগ করবে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের উপর চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং কানাডা। এদিকে আইয়ুব খানের পর পাকিস্তান প্রথম ফিল্ড মার্শাল হলেন সেনাপ্রধান আসিম মনির। রুশ বাহিনীর সামরিক অগ্রভিযান, পুতিনের সাথে ট্রাম্পের ফোনের আগে ড্রোন হামলা। মজা পেতে দুধের শিশুদের হত্যা করছে ইসরায়েল ইহুদিবাদী রাজনীতিবিদ। সীমান্তে অতিরিক্ত সৈন্য প্রত্যাহার করেছে ভারত পাকিস্তান। এবং সর্বশেষে জানিয়ে দেব ইসরায়েলি সেনাদের ব্রিগেড করে ফেরত পাঠালো হামাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছে। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। ইসরায়েলে হাইফা বন্দরে নিষেধাজ্ঞা আরোপ করলো ইয়েমেনের সশস্ত্র বাহিনী। ফিলিস্তিনে ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন এবং গাজা উপত্যকার উপর অব্যাহত অবরোধের জবাবে ইয়েমেনি সশস্ত্র বাহিনী হাইফা বন্দরের নতুন নিষেধাজ্ঞা জারি করেছেন। গতকাল ইয়েমেনি সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে বলেছে, গাজায় ইসরায়েলের অব্যাহত অবরোধ ফিলিস্তিন জনগণের উপর দুর্ভিক্ষ চাপিয়ে এবং ইসরায়েলের আগ্রাসন বন্ধে অস্বীকৃতি প্রতিক্রিয়া হিসেবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, আল্লাহর উপর ভরসা করে ইয়েমেনি সশস্ত্র বাহিনী তাদের নেতৃত্ব নির্দেশনা অনুযায়ী হাইফা বন্দরের অবরোধ কার্যক্রম করতে শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন। যেসব কোম্পানি জাহাজ বর্তমানে হাইফা বন্দরে আছে সেখানে যার পথে রয়েছে তাদের জানানো হচ্ছে, এই বন্দর যখন থেকে লক্ষ্য তালিকাভুক্ত তখন যেন তারা এই বিবৃতি বিষয়টি পরবর্তী কোনো ঘোষণা বিবেচনা না নেয়। ইয়েমেনি সেনাবাহিনী জানায়, এর আগেও তারা ইসরায়েলে আল রাশাক ইলাত বন্দরে কার্যকর অবরোধের আরোপ করে সেটি অচল করে দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, নিপীড়ন ফিলিস্তিন জনগণ তাদের প্রতিরোধের সমর্থনে ইয়েমেনি বাহিনীর বাড়তি ব্যবস্থা নিতে কুণ্ঠিত হবে না। ইয়েমেনি সামরিক বাহিনী জোর দিয়ে বলেন, গাজায় আগ্রাসন অবরোধ শেষ হলে ইসরায়েলি শত্রুর বিরুদ্ধে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর সকল ব্যবস্থা শেষ হয়ে যাবে। এর আগে ইয়েমেন এক উচ্চ পদস্থ কর্মকর্তা আন্তর্জাতিক বাণিজ্যিক এয়ারলাইনগুলো ইসরায়েল অধিকৃত অঞ্চলে বেনগুনিয়ান বিমানবন্দর ফ্লাইট চালু না করতে সমর্থন করেছেন। সূত্র পাস টুডে। গাজা যুদ্ধ না থামলে ইসরায়েলকে ছেড়ে দেওয়ার হুমকি যুক্তরাষ্ট্রের। ফিলিস্তিনে গাজা উপত্যকায় চলমান যুদ্ধ বন্ধ না থামালে ইসরায়েলের প্রতি সমর্থন প্রত্যাহার করে নিতে পারে যুক্তরাষ্ট্র, এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীরা। একটি সূত্রের বছর প্রভাবশালী মার্কিন পত্রিকাটি জানান, ট্রাম্পের লোকজন ইসরায়েলকে সাফ জানিয়ে দিয়েছে, যুদ্ধ না থামলে আমরা তোমাদের ত্যাগ করব। সূত্রটির দাবি, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধ থামানোর রাজনৈতিক সক্ষমতা, কিন্তু তিনি সেই ইচ্ছা দেখাচ্ছেন না। প্রতিবেদনে আরো বলা হয়, ট্রাম্প তার সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফরে ইসরায়েলকে অন্তর্ভুক্ত করেনি, যা নেতানিয়াহুর উপর চাপের আরেকটি ইঙ্গিত। গাজায় মানবিক ত্রাণ প্রবেশের সম্মতি দিতে বলেও ট্রাম্প শিবিরের পক্ষ থেকে ইসরায়েলের উপর চাপ আসছে। ক্ষুধার্ত শিশু ও মরতে থাকা মানুষের ছবি আমাদের মিত্ররা সহ্য করতে পারছে না, নেতানিয়াহু এমন মন্তব্য করে আগে সীমিত আকারে গাজা ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছিলেন। সূত্রটি জানায়, গত রবিবার রাতে ইসরায়েলের মন্ত্রিসভা বৈঠকে নেতানিয়াহু এই সিদ্ধান্তকে মাত্র একটি কৌশলগত বিষয় বলে তুলে ধরেছিলেন, যেন এতে রাজনৈতিক দায় না পড়ে। এদিকে ট্রাম্প শিবিরের কাছ থেকে এই হুঁশিয়ারি এমন এক সময় এলো যখন ওয়াশিংটন তেল আবিবের সম্পর্ক ক্রমে টানপোড়েন পড়েছে। সূত্র আলাদুলু এজেন্সি। ইসরায়েলের উপর চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং কানাডা। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে যে যুদ্ধ শুরু করেছিল, সেই যুদ্ধ অস্ত্র সরবরাহ পুনরায় সরবরাহ সবটাই করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। অন্যান্য মিত্র নিজেদের মতো করে কোনো না কোনো ভাবে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছিল। হামাসের হামলায় যে 1200 জনকে হত্যা করা হয়, যাদের বেশিরভাগই ইসরায়েলের বেসামরিক নাগরিক ছিলেন, 251 জনকে গাজা জিম্মি করার পর ইসরায়েলের তরফে নেওয়া পদক্ষেপের প্রতিশ্রুতি সহানুভূতি একতা প্রকাশ করেছিল মিত্র দেশগুলো। কিন্তু এখন মনে হচ্ছে ইসরায়েল সেই সমর্থন হারিয়ে ফেলেছে। অন্তত ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডার কথা মাথায় রাখলে বিষয়টা দাঁড়াচ্ছে,
গাজা ইসরায়েল যেভাবে যুদ্ধ চালাচ্ছে তার তীব্র নিন্দা জানাচ্ছে এই তিন দেশ এবং ইসরায়েলের ঘোর বিরোধিতায় নেমেছে। তাদের পক্ষ থেকে বলা হয়েছে ইসরায়েলকে নতুনভাবে আক্রমণ করা অবশ্যই বন্ধ করতে হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন তার এই পদক্ষেপ হামাসকে ধ্বংস এবং অবশিষ্ট জিম্মিদের উদ্ধার করতে এবং পুনঃ গাজাকে সরাসরি ইসরায়েলের সামরিক নিয়ন্ত্রণে আনার গুরুত্বপূর্ণ। কিন্তু তিন দেশের বিবৃতিতে প্রধানমন্ত্রী নেতানিয়াহু সেই যুক্তিকে খারিজ করার পাশাপাশি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে এই তিন দেশের সরকার বলেছে তারা গাজা ইসরায়েলের সামরিক অভিযান সম্প্রসারণের তীব্র বিরোধিতা করে। সেখানে উল্লেখ করা হয়েছে যে গাজায় বাসিন্দাদের দুর্ভোগের মাত্রা অসহনীয় হয়ে পড়েছে, অতএব যুদ্ধ বন্ধ করতে হবে। সূত্র ইন্ডিয়া টুডে। আইয়ুব খানের পর পাকিস্তান প্রথম ফিল্ড মার্শাল হলেন সেনাপ্রধান আসিম মনির। পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে ফিল্ড মার্শাল র্যাঙ্ক পেয়েছেন দেশটির সেনাপ্রধান আসিম মনির। প্রয়াত সাবেক সেনাপ্রধান আইয়ুব খানের পর পাক সেনার দ্বিতীয় অফিসার হিসেবে 5 তারকা জেনারেল পদ পেলেন মনির। এর মধ্য দিয়ে 60 বছরের পর পাকিস্তানের সামরিক বাহিনীর কোন জেনারেল ফিল্ড মার্শাল হলেন। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তরে বার্তায় তথ্য জানিয়েছেন আসিম মনিরকে ফিল্ড মার্শাল হিসেবে পদোন্নতি অনুমোদন দিয়েছে পাকিস্তানের মন্ত্রিসভা। এই মন্ত্রিসভার নেতৃত্ব দিয়েছেন দেশটির প্রধান শাহবাজ শরীফ। পাকিস্তানের প্রধানমন্ত্রী আসিম এক বিবৃতিতে বলেছেন মার্শাল ই হক এবং অপারেশন বুনিয়া মাবসুসের সময় উচ্চ কৌশল সাহসী নেতৃত্বের মাধ্যমে শত্রুর পরাজয় দেশের নিরাপত্তা নিশ্চিতের জন্য জেনারেল সৈয়দ আসিম মনিরের এই পদোন্নতি অনুমোদন করেছে সরকার। প্রসঙ্গত ফিল্ড মার্শাল মর্যাদা হলো ব্রিটিশ সেনাবাহিনীর আদলে নির্মিত সর্বোচ্চ সেনাবাহিনীর পদক। 1959 সালে রাষ্ট্রপতি মন্ত্রিসভা কর্তৃক এটি কেবল জেনারেল মোহাম্মদ আইয়ুব খানকে প্রদান করা হয়েছিল। ফিল্ড মার্শাল পদোন্নতি অনুমোদন দেওয়ার আসিম মনির বলেন এটি শুধু আমার ব্যক্তিগত নয়, পুরো দেশ পাকিস্তানি সশস্ত্র বাহিনীর জন্য একটি সম্মান। 2022 সালের নভেম্বরে পাকিস্তানের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেন আসিম মনির। সাধারণ পাকিস্তানি সেনাপ্রধানদের মেয়াদ হয় 3 বছর, তবে 2023 সালের নভেম্বরে দেশটির পার্লামেন্ট আইন সংশোধন করে আসিম মনিরের মেয়াদ 5 বছর করা হয়েছে। পাকিস্তানের সেনাবাহিনীর শীর্ষ পদে নিয়োগের পর আগেই মনির দেশ প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসের ইনভেস্টি আইএসআই এর প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন। সূত্র রুশ বাহিনীর সামরিক অগ্রযান, পুতিনের সাথে ট্রাম্পের ফোন আলাপের আগে বড় ড্রোন হামলা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে যে তাদের বাহিনী দনেৎস্ক অগ্রসর হয়ে বেগাতিক অঞ্চলে নিয়ন্ত্রণ নিয়েছে। পাস টুডে আরো জানিয়েছে রবিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানানো হয়েছে যে দেশটির ভস্টক ব্যালন্টক গ্রুপের ইউনিটগুলো তাৎক্ষণিক পদক্ষেপের ফলে দনেৎস্ক অঞ্চলে বেগাতিক বসতি এলাকায় রাশিয়ার বাহিনীর নিয়ন্ত্রণে চলে এসেছে। মন্ত্রণালয় আরো জানিয়েছে যে এলাকাটি দখলে ঘটনা দক্ষিণ দনেৎস্ক অঞ্চলে ইউক্রেনের বাহিনীর জন্য বড় আঘাত। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো ঘোষণা করেছে যে গত কয়েকদিন দেশীয় সেনাবাহিনী 420 জন ইউক্রেনীয় সেনা, 60টি সাজোয়া যান এবং একটি ইসরায়েল নির্মিত কৌশল রাডার আরো বেশ কয়েকটি সামরিক সরঞ্জাম ধ্বংস করে দিয়েছে। এদিকে ভ্লাদিমির পুতিনের সাথে তাৎক্ষণিক যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করার ঠিক একদিন আগে এই হামলা হয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজই সোমবার ফোনে কথা বলেছেন। ইউক্রেন কর্তৃপক্ষ ঘোষণা করে যে এই হামলার ফলে একজন মহিলা নিহত বেশ কয়েকজন আহত হয়েছেন, যার মধ্যে প্রায় 273টি বিস্ফোরক ড্রোন ব্যবহার করা হয়েছিল। মজা পেতে দুধের শিশুকে হত্যা করছে ইসরায়েল। ইসরায়েলের ডেমোক্রেট পার্টির প্রধান ইয়ারিভ গোলান ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধাপরাধের আলোচনা করে বলেছেন ইসরায়েল বিনোদনের অংশ হিসেবে দুধের শিশুদের হত্যা করছে। তারা ইসরায়েল যে এক ঘরে বিচ্ছিন্ন পরিত্যক্ত তা এই আচরণ থেকে স্পষ্ট। ইসরায়েল ডেমোক্রেট পার্টির প্রধান আজ মঙ্গলবার নেতানিয়াহুর মন্ত্রিসভার নীতির সমালোচনা করে বক্তব্য দিয়েছেন। তিনি আরো বলেছেন ইসরায়েলে জ্ঞান বুদ্ধি থাকলে তারা মজা পাওয়ার জন্য দুধের শিশুদের হত্যা করত না। পাস টুডের তথ্য বলছে গোলান মনে করেন ইসরায়েল এমন একটি পথে এগিয়ে যাচ্ছে যেখানে তারা অতীতের দক্ষিণ আফ্রিকার মতো প্রত্যাখ্যান ও বিচ্ছিন্ন হয়ে পড়বে। গোলান ইসরায়েলি মন্ত্রিসভার আলোচনা করে আরো বলেন এই মন্ত্রিসভা এমন সব লোক পূর্ণ যারা প্রতিশোধের নেশায় মগ্ন এবং নৈতিকতা মেনে চলে না। গোলান সতর্ক করে বলেছেন ইসরায়েল অর্থনৈতিক সামাজিক স্তরে বিচ্ছিন্নতা এবং পতনের দিকে এগিয়ে যাচ্ছে।
ইসরায়েলদের নিরাপত্তা প্রদানের সক্ষমতা শেষ হয়ে যাচ্ছে। ইসরায়েলে বসবাসের জন্য এটি কঠিন স্থানে পরিণত হবে। ইহুদিবাদী ইসরায়েল চরমপন্থী অর্থমন্ত্রী বা অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রীর কাছে নথি স্বীকার করায় নেতানিয়াহুর সমালোচনা করেন ইসরায়েলি এই রাজনীতিবিদ। তিনি বলেন, ট্রাম্পের যুগে নেতানিয়াহু একজন ব্যর্থ খেলোয়াড়। সূত্র পাঁচ টুডে। সীমান্তে অতিরিক্ত সৈন্য প্রত্যাহার করেছে ভারত পাকিস্তান। সাম্প্রতিক সংঘাতের সময় সীমান্তে মোতায়েন করা অতিরিক্ত সেনা সদস্যদের শান্তিকালীন অবস্থানে ফিরিয়ে নেওয়ার বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে ভারত এবং পাকিস্তান। চলতি মাসের শেষের দিকে নাগাদ এই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে। মঙ্গলবার পাকিস্তান নিরাপত্তা বাহিনীর জ্যেষ্ঠ একজন কর্মকর্তা সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। গত মাসে ভারত পাকিস্তান কাশ্মীরের পর্যটকদের উপর হামলার ঘটনার চেয়ে ভারত ও পাকিস্তানের মাঝে 4 দিন ধরে পাল্টাপাল্টি হামলা ঘটনা ঘটে। দুই দেশের সামরিক বাহিনীর এই সংঘাতে অন্তত 70 জন নিহত হয়েছেন। কাশ্মীরে হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করলেও নয়াদিল্লি, ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আকস্মিক যুদ্ধবিরতি ঘোষণার মধ্যে দিয়ে দুই দেশের সামরিক বাহিনীর ড্রোন, ক্ষেপণাস্ত্র, বিমান হামলা কমানোর পাল্টাপাল্টি গোলা বিনিময় বন্ধ হয়ে যায়। ট্রাম্পের ঘোষণা দেওয়া এই যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে। গণমাধ্যমগুলোর সঙ্গে বলার অনুমতি না থাকায় নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানি ওই নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, উভয় দেশের সৈন্যরা চলতি মে মাসের শেষের দিকে সংঘর্ষপূর্ব অবস্থান ফিরে যাবে। তিনি বলেন, উভয় দেশ ধাপে ধাপে, বিশেষ করে কাশ্মীরের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা লাগু এলাকা থেকে অতিরিক্ত সেনা অস্ত্র প্রত্যাহারের বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে। মে মাসের শেষ নাগাদ সৈন্যদের প্রত্যাহার সম্পন্ন হবে। গত মাসে ভারতীয় সেনাবাহিনী বলেছিল, উভয় পক্ষ সীমান্ত সম্মুখ সারি এলাকাগুলো থেকে তাৎক্ষণিকভাবে সৈন্য সংখ্যা কমানোর বিষয়ে একমত হয়েছেন। এদিকে পাকিস্তানি ওই কর্মকর্তা বলেছেন, প্রাথমিকভাবে সব পদক্ষেপ 10 দিনের মধ্যেই শেষ করার পরিকল্পনা ছিল, কিন্তু কিছু ছোটখাটো সমস্যা থাকায় সৈন্য প্রত্যাহারে কিছুটা বিলম্ব হচ্ছে। সূত্র এএপি। ইসরায়েল সেনাদের কালো ব্যাগে ভরে ফেরত পাঠানো হবে জানালো হামাস। গাজা শহরকে চারদিক থেকে ঘিরে ফেলার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। তবে এর জবাবে ইসরায়েলি সেনারা কালো ব্যাগে ভরে ফেরত পাঠানো হুমকি দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের সশস্ত্র শাখা আল কাসেম ব্রিগেড মুখপাত্র আবু ওবায়দা বৃহস্পতিবার এক টেলিভিশনের ভাষণে ইসরায়েলকে এই হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, গাজা সেনাদের নিহতের সংখ্যা ইসরায়েলি বাহিনী জানিয়েছে, প্রকৃত সংখ্যা তার অনেক বেশি। এর আগে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের রাজনৈতিক সামরিক নেতৃত্বে কবরস্থান বানানোর ঘোষণা দেন আল কাসেম ব্রিগেড মুখপাত্র। 31 অক্টোবর এক ভাষণে আবু ওবায়দা বলেছেন, মধ্যস্থতাকারীদের আমরা ইতিমধ্যে জানিয়ে দিয়েছি যে আগামী কয়েকদিনের মধ্যে আমরা বেশ কয়েকটি বিদেশি জিম্মিকে ছেড়ে দেব। আমরা আরো জানিয়েছি, এই গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক রাজনৈতিক নেতৃত্বের কবরস্থান না বানানো পর্যন্ত আমরা থামবো না। এদিকে ইসরায়েলি বাহিনী মোকাবেলায় লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে এবার ইরান সমর্থিত প্রভাবশালী মিলিশিয়া গোষ্ঠী ইমাম হোসেন ব্রিগেড যোগ দিয়েছে বলে জানিয়েছে। সূত্র পাঁচ টুডে।